আপনার মাধ্যমে একটা প্রশ্ন রাখতে চাই, আমরা কেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবো? তাহলে কেন বঞ্চিত হবো আপনার মাধ্যমে প্রশ্ন রাখতেছে। আরেকটা কথা হচ্ছে, আপনি যদি এতগুলো নারী অধিকার চাইতে চায় এরকম বঞ্চনার শিকার হয়, অবহেলার শিকার হয়, তাহলে কি আমরা কখনো আরো কোনো একটা নারীকে বলতে পারবো যে নারীর অধিকার বলে কিছু আছে? আমরা নারীদেরকে সেবাটা দিব কিভাবে? কোন মুখে কি বলবো? নিজেরাই তো ক্ষমতাচ্যুত হচ্ছি। আমাদেরকে বলাই তো হচ্ছিল যে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করার জন্য। এখন তো আমরা ন্যায্য অধিকার যেটা সেটাই তো পাচ্ছি না। এই ধরেন বন্ধু ভাই তো আসছিল এর আগে আর কি। বন্ধু ভাই যা আমার কি অবস্থা নিতে চাচ্ছে না। আমাকে বরিশাল ক্যাটাগরিতে ব্ল্যাকমেল করতেছে, ওটা হলো জগন্নাথ ক্যাটাগরিতে সে হলো ব্ল্যাকমেল করতে জানে। কি করা যায়, কি করবো আসলে? একটা মেয়ে কোন অবস্থায় বলে এরকম রাস্তায় প্রেগনেন্ট অবস্থা দাঁড়াইতে পারে? আপনার আমাদের কাছে এই কথাটার উত্তরটা, এটা কি আল্লাহ তো অবশ্যই এটা বিচার করবে। দুনিয়া থেকে আমি এটার ভালো ফল পাবো না, আমার দ্বারা আরো ভালো ফল পাবো না। আমি পারতেছি না, আমি নিজে শারীরিকভাবে অনেক অসুস্থ, আজকে জ্বর নিয়ে ঠান্ডা নিয়ে তারপরে আসছি। এই অবস্থায় আমাকে এইটাও নাকি ব্ল্যাকমেল। আমার নিজের অধিকারটা চাইতে আসছি, সেটাও নাকি ব্ল্যাকমেল। তাহলে কোনটাকে আমরা বলবো যে অধিকার? কেন অধিকার শব্দটাই থাকা দরকার নেই? আমার জন্য যদি না হয়, আমাদের জন্য যদি না হয়, সে অধিকার শব্দটাই থাকা দরকার নেই। একদম আমাদেরকে বাসায় করে মেরে ফেলো স্যার, তাও ভালো। মেয়েগুলো ঘরে ফিরে যাবে না। এই অবস্থায় এই মুখ চেহারা নিয়ে এই একটা উপজেলায় একটা ভালো পরিচিতি তৈরি হয়ে গেছে। এই ফেসটা নিয়ে আমরা কিভাবে ফিরে যাবো? কিভাবে আমরা অফিস খুলবো? আপনি বলেন তো স্যার। তারা দেখতেছে মিডিয়াতে, এখন বলতে আবার কি নিয়ে আপনারা আসছেন বলেন তো? কি হয়েছে আপনাদের? আমরা কি মেসেজটা দিব ওদেরকে? আমরা সত্যি স্যার, আমরা মানে হেল্পলেস হয়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু তারপরে উঠে দাঁড়াচ্ছি যে না, কিছু তো একটা করতে হবে, কিছু তো একটা আদায় করে নিয়ে যেতে হবে। আমরা এভাবে অবহেলিত হবো আর কতদিন স্যার? আর কতদিন এভাবে আমাদেরকে কষ্ট দিবে? আর ইভেন আমাদের মন্ত্রণালয় আমাদেরকে এই পর্যন্ত স্যার আসতেছে না, আর আমাদেরকে হুমকি দিচ্ছে, কিন্তু বিভিন্ন ভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে। বলছে যে আপনাদের সাথে আমি বসছি না, বসে না, দেখেন ওইদিন যে আমরা বসছি আর আমাদের কোনো কথাই শুনে নাই, শুধু আমাদের উপদেষ্টা মহোদয় তাদের সিদ্ধান্তটুকু আমাদেরকে জানিয়ে দিয়েছে, এইটুকুই জাস্ট। আমাদের কোনো কথা শুনে নাই। তাছাড়া আমাদের দুইটা দাবির মধ্যে শুধুমাত্র প্রথম দাবি যেটা রাজস্বীকরণ, এটা নিয়ে উনি উনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, কিন্তু দ্বিতীয় দাবি যেটা ছিল আমাদের যে বেতন ফেরত দেওয়া, ওই বিষয়টা উত্থাপনই করেন। আবার বলবে সরকার এসে বসতে পারলো না, তারা কি আন্দোলন করতে আসছে? আবার আমাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছে, অথচ আমরা ডানে এবং বামে দুইজন আওয়ামী লীগের কর্মী বসে রাখছি। আমাদের পিডি এবং সচিব, এটা প্রশ্নটাকে আমি করতে আমাকে, আমি ওখানে যাইতে পারি নাই, আমি অসুস্থতার কারণে। আমি এটাই বলতাম যে ডানে এবং বামে কাকে বসায় রাখছে, আমাকে উত্তর দেন। আমাদের পিডি, এক নম্বর পিডি হচ্ছে আমাদের অনেক অংশ টাকা কেটে নিচ্ছে, আমাদের অনেক না। আবার দেখেন আমাদের এখন উল্টা পাল্টা কথা বলতেছে। না, আবার দেখেন আমাদের দ্বিতীয় দাবিটার বেতন ভাতার বিষয়টা কিন্তু উত্থাপনই করেন নাই, বেতন ভাতার কথা বলেই নাই, অথচ ওই পিডি আমাদের কোটি কোটি টাকা মেরে খাইছে। পিডি পিডিকে বাঁচাইতে চাইতেছে এখন উপদেষ্টা, সচিবকে আর পিডিকে বাঁচাইতে চাইতেছে। কেন আশিক স্যারের বাড়ি কই? আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রজেক্ট বানাচ্ছে, আমরা তাহলে আওয়ামী লীগের প্রজেক্ট থেকে রাখতেছে। আওয়ামী লীগের প্রজেক্ট বাদ দেয় না, আউটসোর্সিং হয়, কিন্তু আওয়ামী লীগের প্রজেক্টটাই আসতেছে। প্রশ্ন কিন্তু আমার এটা, আমাকে বাদ দিয়ে কেন? আমাদের তাদেরকে বাদ দিয়ে কেন? এবার ফার্স্ট পেজে হচ্ছে 14 বছর, ফার্স্ট পেজে যারা এই প্রশ্নটা করার পরে বলতেছে হ্যাঁ ম্যাডাম তো আমাদেরকে অনেক দিয়ে দিচ্ছে। মানে সে আমাদেরকে আমাদের পেটে লাথি দিয়ে সচিবকে এবং পিডিকে বাঁচাইতে চাইতেছে, আমাদের পেটে লাথি দিয়ে সচিবকে এবং পিডিকে বাঁচাইতে চাইতেছে।
কলঙ্ক, আমাদের মন্ত্রণালয় আমাদেরকে কলঙ্ক করে দিচ্ছে। এদের বড় ডেঞ্জারটা হচ্ছে এই যে আওয়ামী লীগ একদিকে বিদায় করতেছে, মানে এটা অজুহাত। কে ব্ল্যাকমেইল করে? এটা হলে তো ভালো হতো। 2000 মহিলা তারা আওয়ামী লীগ হতে পারে না, এটা তো প্র্যাকটিক্যাল না। 2000 মেয়ে তো একসাথে আওয়ামী লীগ হতে পারে। ইভেন এমনও মেসেজ আসছে এখানে যারা বসে আছে তাদের একদম মানে গোষ্ঠী সুদ্ধা তথ্য নিয়ে নিছে, ওরা গোষ্ঠী সুদ্ধা তথ্য নিয়ে নিছে, অলরেডি পানিশমেন্টের জন্য তৈরি হচ্ছে। শুনেন, বলছেন যে উনি আমাদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছে, কিন্তু উনি তো খোঁজ খবর নিয়ে কিছু পাই না। আমাদের কোনো রাজনৈতিক আসলে ইয়া নাই, বুঝছেন? দেখেন অনেক ভাব শুনেন, মানে আমাদের এখানে অনেক মেয়েরাই আপা একটু কথা বলুন, আপা একটু এখানে দাঁড়ান, আপা একটু কথা বলেন। আমি পার্সোনালি মানে এই চাকরিটা ছাড়া কিন্তু আমার কিছুই নাই। আমার বাচ্চাটা অসুস্থ, আমিও ট্রিটমেন্ট করাইতে পারতেছি না ফিনান্সিয়াল প্রবলেমের কারণে। আমার যে কর্তব্য বেতন, সেই বেতনগুলো যদি আমি ফেরত পাই তাহলে আমার বাচ্চার চিকিৎসাটা আমি করতে পারি, কিন্তু সেটাও তারা করতে পারে না। বেতনের কথা শুনতেই চাচ্ছে না, বকেয়া বেতনের কথা শুনতে চাচ্ছে না। আমাদেরকে বেকার করতেছে, জানেন না? তাহলে কিভাবে বেকারি কদর করতেছে? একটা সবচেয়ে করুণ একটা সময় গেছে, গভর্নমেন্ট হচ্ছে আপা তারপরে হচ্ছে সাকিবের ওয়াইফ, এরকম মিলা আপনারা 5-7 জনের একটা টেলিভিশন করেন। আমি তো পার্সোনালি অনেক গিয়ে আসছি, আমার দেখতেছি কে চাচামাচি করে। এই যে ম্যাডাম আসুন, আমাকে তো সময় করে যান। বনি আপার সাথে কালকে দেখা করছে, দেখা করতে গেছে কালকে। বনি আপা যাবে কালকে, আপাটা বলছে না ওই যে স্টেজের আপাটা, ওনার ফোন নাম্বারটা নিচ্ছেন। হ্যাঁ, তো সবাই মিলে আপা একটু সময় করে যান। একটা প্রজেক্টে 2000 মেয়ে বেকার হয়ে যাবে, মানে এটা বাংলাদেশের হিস্ট্রিতে একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। মানে আপনারা যারা নারী অধিকার নিয়ে কাজ করেন, আপনারা লজ্জায় মুখ দেখাতে পারবেন না কদিন পরে। আমি স্বামী আপাকে কথাটা বলছি, আপা আপনি লজ্জায় মুখ দেখাতে পারবেন না, যখন সরকার ছাড়বেন না, বিএনপি যখন ভাড়া দিবেন আপনারে, তখন আপনি নারী অধিকারের কথা বলতে পারবেন না। আমার হচ্ছে এটা সেক্টরে যায় না। এবং আরো বড় বিষয় হচ্ছে ওদের মানে পোস্ট খালি আছে, এখানে অনেক পোস্ট খালি হ্যাঁ আছে। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ এই প্রজেক্টটা চালাইতে আপনার 100 কোটি টাকা লাগবে বলছেন। 100 কোটি টাকা কোনো টাকা, এটা 4 রাস্তার টাকা। এরকম টাকা 100 টাকা এইরকম নতুন প্রজেক্ট করতেছে 900 কোটি টাকার প্রজেক্ট, 100 কোটি টাকা নাকি খরচ করছে। আউটসোর্সিং নাম দিছে, আউটসোর্সিং। লুটপাটটা আসবে কোথায়? নতুন প্রজেক্ট আসলে এই প্রজেক্ট তো লুটপাট নাই, এখন তো বেতন ভাতা চলতেছে। মানে নতুন প্রজেক্ট কাজ করতে হবে নাকি? প্রায় একই কাজ করবে, একটা দুটো সামান্য একই কাজ, একই মানুষ, মানে একই মানুষ বলতে আমাদের এখানে মডিফাই হবে, আমাদের এখানে শুধু আপনাদেরকে জন ভাই বিশ্বাস করেন আমাদের এই চেহারাগুলো ধরে ধরে বাদ দিব। মানে আমি এখন এটা একদম শিওর যে আমাদেরকে ধরে ধরে বাদ দিব। আজকে ধরে ধরে এখন শোকজ দিচ্ছে, অলরেডি শোকজ লেখা শুরু করে এই দিচ্ছে। কথা বলছি। হ্যাঁ যারা আন্দোলন করতেছে, হ্যাঁ, এখান থেকে একটু মডিফাই করবে। আজকে সারা বাংলাদেশে কল দিচ্ছে, কারা আছে কারা ইভেন শোকজও ধরা দিবে, প্ল্যানিং এ আছে। ফোন দিছে। ওনাদের কোথায় হাত লাগছে যে ওনারা ইয়োনোকে ফোন দিয়ে যে আপনার স্টাফ হ্যাঁ, জেদের লেভেলে নিয়ে গেছে। এই জুলাই আন্দোলনের একটা বছরে আমাদের একটা খবর নেয় নাই, 4 মাস বেতন দেয় নাই আমাদের, 6 মাস পরে বেতন আমরা পাই নাই, 6 মাস পরে কি বেতন পাইছি। অথচ এখন হচ্ছে গিয়ে আপনি তো মায়ের মতো, আপনি কিন্তু আর অন্য কোনো কিছু শুনতে পারেন না। উনি তো আসলে ওই জায়গাতে অথচ আজকে আমাদেরকে ফোন দিয়ে পাগল করে ফেলছে। উপদেষ্টা আমাদের সাথে বসার আগে আগে আমাদের সচিবদের সাথে বসে 1-1.5 ঘন্টা মিটিং করে। হ্যাঁ, এটা হচ্ছে ওনার প্রত্যেকবার এরকমই হচ্ছে। ব্রেন ওয়াশ হচ্ছে। কি বলে কি আমরা যদি নতুনদের জায়গা দিই, আমাদের এখানে আমরা যেন নতুনদেরকে জায়গা দিই, তাহলে আমাদের বয়স কত হয়েছে এটা বলুন তো। আমরা নতুনদের চাইলে উপদেষ্টা থেকে শুরু করে বয়স্কদেরকে আগে ছাড়তে হবে না? যাদের বয়স হলে 34-35 এখন তাহলে আমরা বুড়ো হয়ে গেছি, আর যারা উপরে আমরা আছে তাদের কি বয়স হয় নাই? পার্সন এনে অফিস পরিচালনা করতেছে। আমাদের সচিবরা তো অনেক আগে রিটায়ার করে গেছেন, চুক্তিভিত্তিক। আবার আমাদের অনেক, তাছাড়া মিনিস্ট্রিতে যারা অতিরিক্ত সচিব এই টাইপের যারা মানুষ আছে, এটা তো ম্যাক্সিমামের বয়স 55 ক্রস করে গেছে। তো তারা জায়গা ছাড়লো না, জায়গা ছাড়তে হবে আমাদের মতো মানুষের। তাহলে দেখেন কালকে আপনারা একটু যেতে পারেন কিনা আপনারা সাথে আমরা আজকে রাতের মধ্যে একটু চেষ্টা করব। যোগাযোগ করুন। ফরিদা আপা, প্রধান উপদেষ্টা মহোদয়, ফরিদা আপা, রেজনা আপা, হ্যাঁ, এটাই বলে যে আমার কাছে ফিরে আসতে হবে আপনাদেরকে। আমি যা মেসেজ দিয়েছি এটা মেনে নেন। যা করো আমার কাছে আসতে হবে। এরকম ডিরেক্ট বলে দিছে। প্রধান উপদেষ্টার কাছে না, ঠিক আছে, তাহলে কিছু করার আছে না। এখন যদি করতে না পারেন তাহলে অন্য Seriously পারবেন। সরকারের সক্ষমতা নাই। আমাদেরকে নাকি চালানোর সক্ষমতা নাই। ঘাটতি যারা সক্ষমতা তাহলে আউটসোর্সিং চালানোর ম্যাডাম কিভাবে সক্ষমতা আছে? ঘাটতি যারা সক্ষমতা আছে আমাদের নিয়ে রাজত্ব করে আমি কোন ইস্যুতে এত পরিমাণ উপদেষ্টাকে কথা বলি নাই, এই বিষয়ে যত উপদেষ্টার সাথে কথা বলছি। বিষয়টা তো সেন্সিটিভ, অস্বীকার করার কোনো রাস্তা নেই। বাংলাদেশ একমাত্র ডিপার্টমেন্ট যেখানে কর্মকর্তা কর্মচারী সব নাই। আপনার যে মহিলা বিষয়ক কর্মকর্তা যারা আছে তারাও কিন্তু কর্মকর্তা পুরুষ, হ্যাঁ, নাম মহিলা বিষয়ক অফিসারও পুরুষ আছে। কিন্তু তারাও পুরুষ। হ্যাঁ, আমাদের বললাম যে বাংলাদেশের একমাত্র ডিপার্টমেন্ট আমরা, যেখানে কর্মকর্তা কর্মচারী সব নাই, কাজও করে নারীদের, অন্য কেউ নেই। অর্থনৈতিক সম্পদটাই যদি আমার সঠিক হয়ে থাকে তাহলে আমি খরচে কি করে আনছি, অর্থ ব্যয় করতে কি করবো, তাহলে সম্পদ কিছু নয় আসলে। সেখানে তো আমাদের ব্যয় হবে।
সেটা তো আমরা এক্সপেরিয়েন্স যারা নতুন আসছে তাদেরকে আমাদেরকে ট্রেন আপ করতে হবে। আপনারা সবাইকে নিতে পারবেন, কাছাকাছি রাখি বন্ধু একটা কাছে যান। আচ্ছা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এই বাংলাদেশের মহিলা এবং নারী বিষয়ক যে মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়ের অধীনে একটা সংস্থা আছে, মহিলা সংস্থা আছে, জাতীয় মহিলা সংস্থা। বেলি রোডে এটার অফিস দেখেছেন। এই ডিপার্টমেন্টে আপনার নারী তথ্য আপা বলে একটা পরিচিত শব্দ আছে আর কি, যারা প্রান্তিক জনগোষ্ঠীকে গ্রামে গঞ্জে নারীদেরকে স্পেসিফিক্যালি তারা সার্ভিসটা দেয় এবং অনেক রকমের সেবা আছে এখানে। মেয়েদেরকে বেশি হচ্ছে তথ্য দিয়ে সাহায্য করে, যে বাচ্চা হয়েছে নিবন্ধনটা কোথায় করবে, বাচ্চার স্কুলে ভর্তি করবে কোথায়, এনআইডি করবে কিভাবে, উপবৃত্তি আবেদনটা কিভাবে করবে, তারপর হচ্ছে গর্ভবতী মা সহ শুরু করে মহিলাদের যে ভাতা আছে এই ভাতাগুলোর আবেদন কোথায় করবে, এই কাজগুলোতে ওনারা সাহায্য করেন। প্রত্যেক উপজেলাতে এটা আছে। তো তারা প্রায় 3 সপ্তাহ পার হয়ে চলে গেছে, তারা এখানে আন্দোলন করছে। তাদের যে প্রজেক্ট ছিল এই প্রজেক্টটা এই মাসে বাতিল হয়ে যাবে। তো আমরা বারবার সরকারকে বলেছি যে বাংলাদেশে এই প্রজেক্টটা খুবই প্রান্তিক নারীদেরকে সেবা দিয়ে থাকে এবং আমরা চাই তাদের এই সেবাটা চলমান থাকা দরকার। রাষ্ট্র যে যুক্তিটা দিচ্ছে যে টাকা নাই অথবা রেভিনিউতে নেওয়া সম্ভব না, আমরা মনে করছি যুক্তিটা আসলে খুব দুর্বল যুক্তি। সরকারের এইরকম পদে শত শত হাজার হাজার পদ খালি পড়ে আছে। সেকেন্ড ফেজের বদলে তারা এখন আবার থার্ড ফেজ আনতেছে। তাহলে থার্ড ফেজ করবার জন্য যে শত শত কোটি টাকা দরকার সেই টাকাটা পাবেন, কিন্তু বর্তমান প্রজেক্টটা চালানোর মতো টাকা তাদের কাছে নাকি নাই, 80 কোটি টাকা 100 কোটি টাকা। তো আমরা বোধ করছি এখানে কয়েকটা জিনিস ঘটছে। মাননীয় উপদেষ্টা মহোদয় যিনি আছেন উনি খুব বেশি এটার বিপক্ষে তা মনে হয় নাই, তবে আমলারা ওনাকে ব্যাপকভাবে মিসলিড করেছে। তার ভিতরে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে এই প্রজেক্ট শুরু হওয়ার সময় থেকে যে সকল আওয়ামী আমলারা শত শত কোটি টাকা লুটপাট করেছে তাদের ব্যাপারে দুদক তদন্ত করছে। ইতিমধ্যে 2.5 কোটি থেকে 9 কোটি টাকার একটা তদন্তের আলোচনা দুদকে চলছে। অতএব এখানে যারা দুর্নীতিবাজ আমলারা ছিলেন তারা চাচ্ছে প্রজেক্টটাকে কবর দিয়ে ফেলতে, তাহলে এটা নিয়ে আর কোনো নাড়াচাড়া হবে না। তো এই দুর্নীতিটাকে যারা ঘাটাইতে চান না তারা চাচ্ছেন এটাকে বাতিল করে নতুন একটা প্রজেক্ট আনতে, থার্ড ফেজ। এবং এই থার্ড ফেজের নামে আবার নতুন করে লুটপাট বাণিজ্য শুরু হবে। আর আরেকটা যেটা হবে সেটা হচ্ছে এই যে শত শত নতুন রিক্রুটমেন্ট হবে, এই রিক্রুটমেন্টে আপনারা জানেন আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে তাদেরকে এখানে হাজার হাজার কোটি টাকার নিয়োগ বাণিজ্য আছে। এই নিয়োগ বাণিজ্যটা করতে পারবে না যদি এই প্রজেক্টটা কন্টিনিউ করে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা হয়েছে সেটা হচ্ছে এই 2000 নারীকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তারা প্রচন্ড ভিলিফাই করছে। তারা বলার চেষ্টা করছে যে এরা ছাত্রলীগ, যুবলীগ, এরা হিন্দু, এরা গোপালগঞ্জ, এই ধরনের কথাবার্তা বলে কথাগুলো বলার চেষ্টা করছে। তাহলে যদি এরা সত্যি আওয়ামী লীগ হয়ে থাকে, আমলারা কে কে আওয়ামী লীগ না? এই পিডির দায়িত্ব যারা পালন করেছে 17-18 সাল থেকে, তারা কে কে আওয়ামী লীগের বাইরে? যারা শত শত কোটি টাকা বাংলাদেশে লুটপাট করেছে এই আমলাদের বাইরে কে আছে? তাই মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমরা বলছি যে আপনি সিরিয়াসলি এটা অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে বসে এটা সিরিয়াসলি নেগোশিয়েট করেন। এখানে প্রয়োজনে ভেটিং করেন। এই 2000 নারীর ভিতরে যদি রিয়েলি কেউ আওয়ামী লীগ থেকে থাকে, যে যোগ্যতার ভিত্তিতে না বরং আওয়ামী লীগের সম্পর্কের ভিত্তিতে অবৈধভাবে চাকরি পেয়েছে, তাকে আপনারা গোয়েন্দা তথ্যের ভিত্তি থেকে ভেটিং করে বাতিয়ে দেন। কিন্তু যেটা আপনারা বিসিএস এর ক্ষেত্রে করেছেন, যেটা পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারদের ব্যাপারে করেছেন, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে করা হচ্ছে, এনএসআই, এসবি দিয়ে ভেটিং করা হচ্ছে তারা আসলে আওয়ামী লীগ কিনা, সেটা করেন না। করে আপনি কিসের ভিত্তিতে বলছেন যে 2000 মেয়ে আওয়ামী লীগ করে? তো আমরা বোধ করছি যে এখানে দেখতে পাচ্ছেন যে মেয়েরা আপনার বাচ্চা নিয়ে, কেউ কেউ বাচ্চার কিডনি সমস্যা আছে, কারো কারো বাড়িতে আপনার ক্যান্সার পেশেন্ট আছে, কোনো বোন আছেন এখানে আপনার মানে প্রেগনেন্ট বোন আছে এখানে, এবং মেয়েদের অনেক হাইজিন ইস্যু আছে। এই হাইজিন এবং সিকিউরিটি ইস্যু নিয়ে 3 সপ্তাহের উপরে তারা রাস্তায় রোদে বৃষ্টিতে ঝড়ে এখানে বসে আছে। অথবা আমরা মনে করছি এটা খুব অন্যায্য, অমানবিক। এটাকে রাষ্ট্র অত্যন্ত দরদ দিয়ে এটাকে দেখা দরকার। আমরা যে বৈষম্য বিরোধী একটা দায় ও দরদের রাজনীতির কথা বলেছি গত 1 বছর থেকে, নতুন বাংলাদেশের কথা বলেছি, সেই বাংলাদেশের সাথে যেন সামঞ্জস্যপূর্ণ হয় এমন একটা সমাধান দেখতে চাই। তো মাননীয় উপদেষ্টা মহোদয় এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রাসঙ্গিক নেতৃবৃন্দ আছেন তারা বিষয়টাকে সিরিয়াসলি দেখবেন, দেখে এটা আশু সমাধান করবেন। এবং এই মহিলারা, বোনরা যারা এখানে আছেন, তারা বাচ্চা কাচ্চা নিয়ে যারা ঈদ করতে পারে না এই পর্যন্ত, তারা ঈদের সময় রাস্তায় ছিলেন, তারা যেন বাড়িতে ফিরে যেতে পারেন। বাড়িতে আত্মীয় স্বজন আছে, অনেক অসুস্থ মানুষজন আছে, অসুস্থ বাবা আছে, অসুস্থ স্বামী আছে, তাদেরকে সংসারে দেখভাল করতে হয়। অর্থাৎ সেই কাজগুলো যেন তারা আঞ্জাম দিতে পারেন। আর প্রান্তিক নারীদের যে সেবা তারা কন্টিনিউ করছিলেন গত 7 বছর থেকে, সেটা যেন তারা কন্টিনিউ করতে পারেন। এইটার একটা সমাধান করে ফেলা দরকার। আমরা চাই এটা আশু সমাধান হোক। সবাইকে ধন্যবাদ যারা এসেছেন। আমরা চাই এটার একটা সমাধান দ্রুত হোক। আমার সাথে এখানে বাম জোটের আপনার বাসুদেব মাঝবাদী রানা ভাই আছেন, আপা আছেন, ওনারাও এর আগে একাত্মতা ঘোষণা করেছেন এই আন্দোলনের সাথে। আমাদের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান করেছেন। আমরা এটাকে ন্যায্য মনে করি। রাষ্ট্র এটা নেগোশিয়েট করে তাড়াতাড়ি এটা সমাধান করা দরকার। সবাইকে ধন্যবাদ।
আপা একটু বলেন, আপা একটু বলেন। আমাদের হুমকি বিষয়ে একটু বলেন, আমাদের সাথে নতুন করে যে আমার হুমকি দিচ্ছে। হ্যাঁ, আমাদের আইন প্রথমত হচ্ছে আমরা মানে আমাদের এই যে আপারা এখানে যারা বসে আছে ওনাদের মধ্যে ক্যান্সার রোগী আছেন যিনি ট্রিটমেন্ট নিচ্ছেন, কিন্তু তিনি তার উপরে যে অন্যায় হচ্ছে সেটার প্রতিবাদেও তিনি এখানে রাস্তায় এসেছেন। আমরা জানি যে আমাদের ঘর সংসারগুলো আসলে নারীদের কি পরিমাণ সেখানে প্রয়োজনীয়তা, তারা কিন্তু সেই সংসার ছেড়ে রাস্তায় বসে আছে। এবং এই নারীরা তারা বেশিরভাগই প্রায় প্রত্যেকেই উচ্চশিক্ষিত, তারা বাংলাদেশের যে কোনো হয়তো বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে কিন্তু তারা চাকরিতে ঢুকেছেন। তারা যে তাদের যে দাবিটা, সেই দাবিটা যে অযৌক্তিক নয়, সেটা কিন্তু তাদের যে ডিপিপি আছে সেই ডিপিপিতেই কিন্তু লেখা আছে যে তারা তাদের গ্রেড, তাদের যোগ্যতা অনুযায়ী সেটা রাজস্ব খাতে তাদেরকে নিয়ে যাওয়া হবে অথবা আত্মীকরণ করা হবে। তাহলে এইভাবে বলার পরে তাদের যখন অন্য চাকরি পাওয়ার বয়স চলে গেছে, তখন তাদেরকে আসলে এইভাবে চাকরি থেকে বহিষ্কার করে দেয়া বা চাকরি থেকে বাদ করে দেয়া, এটা ভীষণ অমানবিক একটা বিষয় শুধু নয়, এখানে এটা রাষ্ট্রের একটা দায়িত্বহীন আচরণ বলেই আসলে আমাদের কাছে এটা বিবেচিত হচ্ছে। এবং আরো যেটা বড় বিষয়, যে আমরা প্রায় সময় বলতে শুনি যে আমাদের প্রধান উপদেষ্টা উনি অত্যন্ত নারী বান্ধব এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ওনাদের কাজই হচ্ছে নারীদের প্রতি যে বৈষম্যগুলো হবে সেই বৈষম্যগুলোকে ওনারা সেই বৈষম্য বিরোধ নিষ্পত্তি করবেন। সেখানে আমরা দেখছি যে ওনারাই সেই বৈষম্যটা করছেন। এবং আরো যেটা মারাত্মক, যে আমাদের এখানে যে বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে একটা মবের এখানে সৃষ্টি করা হচ্ছে, যে তাকে এক একজনকে এক একটা ট্যাগ দিয়ে, আমাদের এই তথ্য আপাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, তাদের আওয়ামী লীগের আমলে চাকরি হয়েছে। তো এখানে মানে এটা তো খুবই সহজ যে খুঁজে বের করা যে আসলে ওনারা আওয়ামী লীগের সাথে সংযুক্ত কিনা, সেটা ওনারা তদন্ত করে দেখুক। আর যদি মানে এক সরকারের আমলে যদি আপনার চাকরি হয়, আরেক সরকার এসে যদি বলে যে আপনি আগের সরকারের আমলে চাকরি হয়েছে ফলে আপনি সেই সরকারের লোক, তাহলে তো এভাবে দেশ চলবে না, এভাবে রাষ্ট্র চলে না। রাষ্ট্রের জনগণের যে ট্যাক্সের টাকা, এই ট্যাক্সের টাকা এভাবে নয়ছয় হোক, এটা আসলে আমরা চাই না। এবং আমাদের যে নারীর বোনেরা, আমাদের বোনেরা মানে এটা একমাত্র প্রজেক্ট যেখানে নারীদের দ্বারা পরিচালিত হয়, এবং তারা ঘরে ঘরে মানে একদম দুস্থ যে নারীরা, যারা আসলে বুঝে না কিভাবে তার ঋণ পেতে হলে কি করতে হবে, বা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধাগুলো পেতে হলে কি করতে হবে, এটা যারা বুঝে না তাদেরকে কিন্তু ওনারা সহযোগিতা করেন। অর্থাৎ ওনারা একদম প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র পরিবারের নারীদেরকে কিন্তু সেবা দিচ্ছেন। ফলে শুধুমাত্র এই একটা কারণেই কিন্তু ওনাদের এই যে চাকরির যে জাস্টিফিকেশন, সেটা কিন্তু হয়ে যায়। তাহলে এখানে সরকার আসলে মানে এদেরকে নিতে চাচ্ছে না, রাখতে চাচ্ছে না কেন, এটা আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা দাবি করছি যে অবিলম্বে এই বোনেরা যাতে সম্মানের সাথে তারা তাদের বাসায় ফিরে যেতে পারে, তাদের চাকরি স্থায়ীকরণ করা হোক অথবা আত্মীকরণ করা হোক, এবং তাদের কাছ থেকে যে টাকাগুলো কেটে রাখা হয়েছে, তাদের যে সার্কুলারের মাধ্যমে যেই টাকাই তারা চাকরিটা পাচ্ছে, সেই টাকা থেকে কিন্তু তাদের কাছ থেকে বছর বছর প্রতি মাসেই টাকা কেটে রেখেছে, প্রায় জনপ্রতি 2 লক্ষ টাকা করে তারা কেটেছেন। তাহলে এই যে টাকাটা কেটেছেন, এই টাকাটা কেন কাটলেন সেটার যেমন ব্যাখ্যা দিতে হবে, আবার এই প্রত্যেকটা টাকাই তাদেরকে ফিরিয়ে দিতে হবে, এই দাবিটা আমি রাখছি। থ্যাংক ইউ। বড় ভাই কিছু বলেন? একটা জিনিস ভালো, সেটা হচ্ছে ওই যে এই যে লেখাপড়া করতে তো ঢুকবে। যে সকলগুলো হুমকি দিচ্ছে, আমাদের জন্য হুমকি দিচ্ছে। এখানে তো এবি পার্টির সাধারণ সম্পাদক অধ্যায় এবং বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ওনারা বললেন, তো আমরা গত 26 দিন ধরে এখানে তথ্য আপারা যে আন্দোলন করছে, এই আন্দোলনের সাথে আমরা সংহতি জানিয়ে আছি। এবং ঈদের দিন আমরা এখানে এসেছিলাম, যখন ঈদের আনন্দে সবাই পরিবারের সাথে ঈদের আনন্দ করছে, তখন আমরা দেখেছি যে এখানে এই তথ্য আপারা এই রাস্তায় দাঁড়িয়ে তাদের ঈদ পালন করতে হচ্ছে। তো আমরা মানে এখানে তো নানান দিক থেকে যুক্তিগুলো আসলো, আমরা এখনো পর্যন্ত ঠিক সরকারের দিক থেকে এমন কোনো যুক্তি পাই নাই যে যুক্তির কারণে এখানে তথ্য আপারা আন্দোলন করবে না। আপনারা দেখবেন সরকারের দিক থেকে বলা হচ্ছে যে আন্দোলনের নামে এখানে ব্ল্যাকমেইল করা হচ্ছে,
তারা যারা আন্দোলন করছে তাদেরকে হুমকি দিচ্ছে, তারা কিভাবে আন্দোলন করে তাদেরকে শোকজ করা হবে, এমনকি এই কথাগুলো বলা হচ্ছে, চাকরি ছাঁটাই করা হবে এই কথাগুলো বলা হচ্ছে। অথচ তথ্য আপাতের দিক থেকে যে যুক্তিগুলো করা হচ্ছে যে নতুন একটা প্রজেক্ট চালু হবে এবং নতুন প্রজেক্ট চালু করতে গেলে এই সরকারের হাজার কোটি টাকা খরচ হবে, অথচ এখনকার যে প্রজেক্ট সেই প্রজেক্ট চলমান থাকলে বছরে 100 কোটি টাকা মধ্যেই সেটা করা সম্ভব। এবং এদের তো 7 বছরের অভিজ্ঞতা আছে, এটাও তো একটা বড় সম্পদ। 7 বছর তারা কাজ করেছে এবং অত্যন্ত নিষ্ঠার সাথেই তারা কাজ করেছে। কাজ করে তারা ভীষণ আনন্দ পায়। তারা অনেকে তাদের গ্রামের মানুষদেরকে সেবা দিতে পারে, প্রান্তিক নারীদেরকে সেবা করতে পারে। এটা কিন্তু তাদের জন্য একটা ভীষণ আনন্দের ব্যাপার। এই কথাগুলো তারা তাদের দিক থেকে বলছে, অথচ সরকারের দিক থেকে খুব এমন কোনো যুক্তি আমরা অন্তত দেখি নাই যে যুক্তির মধ্য দিয়ে আসলে এদের আন্দোলন অযৌক্তিক এই জায়গাটা প্রমাণ করতে পারে। ফলে বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান আমরা করেছি। এই গণ অভ্যুত্থানের মূল চাওয়াটাই ছিল আমরা যাতে আমাদের কথাগুলো বলতে পারি, আমরা আমাদের দাবির কথা বলতে পারি, আমরা যাতে আমাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারি এবং একটা বিষয়কে যুক্তি দিয়ে গ্রহণ করা হবে, যেটা যৌক্তিক না সেটা বর্জন করা হবে। অথচ আমরা এখানে দেখছি যে যুক্তির চেয়ে গ্রহণ বর্জনের চেয়ে এখানে কিন্তু একটা ত্যাগ করার একটা সংস্কৃতি সেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই দুঃখজনক ব্যাপার এবং এটা কোনোভাবেই কাম্য না। কারণ আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা সরাসরি গণহত্যার সাথে যুক্ত তাদের আমরা বিচার চাচ্ছি। এভাবে বাংলাদেশের বিভিন্ন পেশার জনগণকে এই ধরনের ট্যাগিং দেওয়া সেটা অবশ্যই ভুল। এবং তারপরে এখানে কথা এসেছে যে তাদের দুর্নীতি যদি থাকে, অতীত দিনে কোনো স্বজনপ্রীতি থাকে, তাহলে সেগুলো প্রমাণিত হতে পারে। কিন্তু আমরা এখনো পর্যন্ত কারো ক্ষেত্রে এরকম কোনো ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানি না এবং এই ধরনের স্বজনপ্রীতির বা তাদেরকে কোনো ধরনের অনিয়মের মধ্যে দিয়ে তাদের নিয়োগ হয়েছে এই ধরনের অভিযোগও আমরা কিন্তু পাই নাই। ফলে আমরা মনে করছি যে এই যে তথ্য আপারা যে আন্দোলন করছে 26 দিন ধরে, এখানে আপনারা শুনেছেন, আসলে তো এই নারীদের পক্ষে প্রেস ক্লাবের মতো রাস্তায় দিন রাত দিনের পর দিন থাকা এটা খুব কষ্টকর ব্যাপার। এবং শুনেছেন এমনকি আমি অনেক নারীর ক্ষেত্রে এখানে জানি যাদেরকে বলা হয়েছে তারা রাস্তায় থাকুক, তাদের আর বাসায় ফিরে যেতে হবে না। তাহলে তাদের পরিবার থেকে এই ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। আমাদের মতো দেশে এই ধরনের সামাজিক প্রতিবন্ধকতার মধ্যে কখন নারীরা এসে রাস্তায় দাঁড়ায় এটা দেখলে আমরা বুঝতে পারি যে তারা বাধ্য হয়ে, তারা একেবারে যখন আর কোনো পথ খোলা নাই তখনই একমাত্র আসলে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ফলে এটা সহজেই অনুমান করা যায়। ফলে আমরা সরকারের কাছে দাবি জানাই যে আপনারা অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্বাভাবিকভাবে প্রত্যাশা অনেক বেশি থাকে। ফলে অবশ্যই এখানে যে দাবি তারা করছে তাদের দাবির প্রতি সুবিচার করা হবে এবং এটার জন্য তাদেরকে হুমকি না দিয়ে, তাদেরকে ছাঁটাই করা হবে এই ধরনের কথা না বলে, তাদেরকে সহজ করা হবে এই কথাগুলো না বলে, তাদের দাবির মধ্যে যে যৌক্তিকতাগুলো আছে সেই যৌক্তিকতাগুলোকে গ্রহণ করে অবিলম্বে তাদের যে দাবি সেই দাবি মেনে নিতে হবে, এই কথাই আমরা বলতে চাই। এবং আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, আমরা যারা এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি সেই রাজনৈতিক দলগুলো কিন্তু আমরা এই তথ্য আপাদের সাথে এসে সংহতি জানিয়েছি, তারা আমাদের সবার সাথে যোগাযোগ করেছে। ফলে এটা কিন্তু কোনোভাবেই প্রমাণ করার কোনো সুযোগ নাই যে এই আন্দোলনের সাথে এই সরকার বিরোধী কোনো চক্রান্ত আছে। ফলে চক্রান্ত না বলে বরং এই আন্দোলনের দাবি আবারও আমরা বলছি অবিলম্বে সরকার মেনে নেবে। এবং যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, শারমিন মুর্শিদ আপা, উনি দীর্ঘদিন ধরে নারীদের বিভিন্ন অধিকারের সাথে যুক্ত, আন্দোলনের সাথে যুক্ত। আমরা ওনার সাথে রাজপথে একই সাথে অনেক বিষয় নিয়ে আন্দোলন করেছি। ফলে ওনার কাছে আমাদের দাবি এটা যে এই নারীরা যখন নানানভাবে বঞ্চিত তখন এই নারীদেরকে এই ধরনের একটা বঞ্চনার দিকে ঠেলে দিবেন না, অবশ্যই তাদের দাবি মেনে নেবেন, এই কথা বলছি। আল্লাহ হাফেজ।